আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? টুম্পা বড়ুয়া আদাব। কেমন আছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ক্লাস শুরু করে দিই। 12টার সময় ক্লাস। সব দিকে নীরবতা, আমরা জেগে আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানালে আমি শুরু করে দিব। আজকে আমি পড়াবো হচ্ছে ডাইস। হ্যাঁ, ডাইস মানে ছক্কা, আর হচ্ছে যান্ত্রিক দক্ষতা থেকে যে জিনিসগুলো পরীক্ষা আসে, সায়েন্স বা গণিতের সাহায্যে যেগুলো বোঝাই দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করছি আজকে। তো প্রথমে আমরা ডাইস বা ছক্কা, হ্যাঁ, ডাইস বা ছক্কা বা পাশা। তো এখন প্রশ্ন হচ্ছে একটা ডাইস বা ছক্কায় কি ধরনের প্রশ্ন আসে। আপনাকে পরীক্ষায় একটা ডাইস দেওয়া থাকবে, একটা বা একাধিক ডাইস দেওয়া থাকতে পারে। প্রশ্ন কি ধরনের আসবে আগে বুঝে নেন, অনেকগুলো এক্সাম্পল করা কোনো সমস্যা নেই। প্রশ্ন কেমন ধরনের থাকবে আগে আমরা সেটা একটু আলোচনা করি। ধরেন আপনাকে দুইটা ডাইস দেওয়া থাকবে, হ্যাঁ, দুইটা ডাইস দেওয়া থাকবে। আচ্ছা, এরকম একটা এখানে ধরেন 5 দেওয়া আছে, এখানে 3, এখানে 2 এরকম দেওয়া আছে, ঠিক আছে। এরকম আরেকটা ডাইস দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই 5 এর অপোজিট সাইডে কত আছে। এটা হলো প্রশ্ন একটা। এই 5 এর অপোজিট সাইডে কত আছে, তাহলে এখান থেকে আসতে পারে যখন আপনার দুইটা ডাইস দেওয়া থাকবে, যখন মোর দ্যান দুইটা ডাইস, 4-5টা ডাইসও দেওয়া থাকতে পারে, হ্যাঁ। তারপরে আপনার যখন এটা ওপেন ডাইস দেওয়া থাকতে পারে। ওপেন ডাইস মানে হচ্ছে এই যে ডাইসের কয়টা তল, ছক্কা কিন্তু 6টা তল, এই একটা 6টা তল না, এই 6টা তল এরকম ওপেন করা থাকতে পারে, হ্যাঁ, এরকম ওপেন করা থাকতে পারে। এই যে দুইটা, তারপরে এদিকে দিল দুইটা, হ্যাঁ, 1 2 3 4 5। আচ্ছা, এদিকে ধরেন আরেকটা দিলাম, বলো এই ডাইসটা এই যে ওপেন করা, ধরেন এখানে 5, এখানে 3, এখানে 2, 1 4 6। বললো এটাকে যদি আমরা ফোল্ড করি, এটাকে কিন্তু ফোল্ড করলে কেমন ডাইস তৈরি হবে, তার মানে এরকম দেওয়া থাকবে আর অপশনে এরকম ডাইস দেওয়া থাকবে। বলবো এটাকে ফোল্ড করলে কোন ডাইসটা তৈরি হবে, এরকম ধরনের প্রশ্ন আসে, আমরা দেখব। আবার ধরেন এখানে যে 5 6 3 এরকম দেওয়া থাকবে, এরকম না। এমনও থাকতে পারে যে এখানে এবিসিডি দেওয়া থাকতে পারে। আবার এমনও থাকতে পারে যে এখানে কালার দেওয়া থাকতে পারে, যেটা ইয়েলো কালার, এটা রেড কালার, এটা ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার। তাহলে বলবে হোয়াইট কালারের অপোজিটে কোন কালার যাবে যদি এটাকে ফোল্ড করা হয়। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আরেকটা জিনিস কেমন আসতে পারে, আরেকটা হচ্ছে এখানে প্রাণীর ছবি দেওয়া থাকতে পারে। প্রাণীর ছবি, ধরেন এটাতে বাঘ আছে, এটাতে পাখি আছে, দোয়েল পাখি আছে, এটাতে একটা সিংহ আছে, হ্যাঁ। তারপর এটাকে ফোল্ড করলে মানে এই যে এটাকে ভাঁজ করে যদি ডাইস তৈরি করা হয়, এটা ওপেন, হ্যাঁ, ওপেন করা আছে, ছয়টা তল ওপেন করা, হ্যাঁ, কাগজ কেটে মনে করেন ওপেন করা আছে, এটাকে যদি আমরা ফোল্ড করি তাহলে যে ডাইসটা তৈরি হবে সেই ডাইসটা কোনটা, আমরা এরকম ধরনের প্রশ্ন দেখে থাকি। তো এখন দেখেন আমরা প্রথমে যাই যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এক একটা টাইপ 1 থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা আমাদের আসতে পারে সেটা হলো, আচ্ছা দেখেন প্রথমে আপনাকে বলতে পারে যে এই একটা ডাইস, আচ্ছা, আর একটা হচ্ছে এই একটা ডাইস। আচ্ছা, এখানে দেওয়া আছে, আচ্ছা এখানে আমি একটু 1 2 3, আচ্ছা এখানে আছে 2 4 5। আচ্ছা, আপনাকে বলা হবে এরকম দুইটা ডাইস দিতে, দুইটা থাকতে পারে, মোর দ্যান 2 ও থাকতে পারে, আমরা দেখাবো এক এক করে। আপনাকে এরকম দুইটা ডাইস দিয়ে বলবে যে বললো যে বলা হলো যে 4 এর অপোজিটে, এই যে 4 না, 4 এর যে অপোজিট ফেস, এটা তো এটা এই ফেসটা 4 এই পাশে দেখা যাচ্ছে, 4 এর যে অপোজিট ফেস দেখা যাচ্ছে না, ওই অপোজিট ফেসে কোন বর্ণ থাকবে, মানে কোন কোন ডিজিটটা থাকবে, ঠিক আছে। 4 এর অপোজিটে কি আছে, বা হলো 5 এর অপোজিটে কি আছে, বা হলো 1 এর অপোজিটে কি আছে।
এখন একের অপোজিটে কে আছে, এক উপরে, তাহলে একের অপোজিটে যে আছে সেটা নিচে, সেটা দেখতে পাচ্ছি না। তো এখন এই ধরনের কেসে আমরা কি করব, আমাদের এরকম ডাইস দুটার মধ্যে যেটা কম্পেয়ার করতে হবে, দেখবেন যে ডাইস দুটার মধ্যে একটা ডিজিট কমন থাকবে, একটা ডিজিট, দুইটা ডিজিটও কমন থাকতে পারে। দুইটা ডিজিট কমন থাকলে কি হবে সেটা পরে আলাপ করছি, আগে বোঝেন। ডাইসে তখন একটা ডিজিট কমন, একটা সিঙ্গেল একটা ডিজিট কমন। দেখেন এখানে তিনটা ডিজিট, ডাইসের আমি সর্বোচ্চ এক পাশ থেকে ভিউ করলে আমি সর্বোচ্চ তিনটা পাশ দেখতে পাবো, তিনটা ফেজ দেখা সম্ভব। আবার বলছি মনোযোগ দেন, এখানে কেন ডাইসের তিনটা ফেজ দেওয়া আছে, কেন বেশি দেওয়া নাই, কারণ আপনি এক পাশ থেকে দেখলে পরে ডাইসের কেবল তিনটা, সর্বোচ্চ তিনটা ফেজ দেখা সম্ভব। যদি আপনি যে কোনো এক পাশ থেকে দেখলে একটা ডাইসের সর্বোচ্চ তিনটা ফেজ দেখা সম্ভব, সর্বোচ্চ। এই জন্য কিন্তু তিনটা ফেজই দেখানো হচ্ছে, একটু কাজ করে। হ্যাঁ, ছয়টা ফেজ তো আপনি একবার দেখতে পারবেন না, তিনটা ফেজ দেখা সম্ভব, এই জন্য তিনটা দেখাইছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি বুঝতে পারছেন যে আপনাকে যদি বলা হয় 3 এর অপোজিটে কে থাকবে, 3 এর অপোজিটে কে, কে থাকবে? আচ্ছা, 3 এর অপোজিটে যেই থাক 1 আর 2 থাকবে না, এটা শিওর। এখন বলতে পারেন কেন, কারণ আমি আবার বলছি মনোযোগ দেন, যে বর্ণগুলোকে আপনি একসাথে দেখতে পারবেন তারা কিন্তু বিপরীত, মানে একটা আরেকটার অপোজিটে থাকা পসিবল না। যেমন 1 এর অপোজিটে 1 আর 2 থাকা পসিবল না, কেন? কারণ আমি তো 3 এর সাথে, সরি 3 এর অপোজিটে 1 আর 2 থাকা পসিবল না, আমি তো 3 এর সাথে 2 আর 1 কে দেখতে পাচ্ছি, কিন্তু 3 এর অপোজিট যে ফেসটা আছে ওকে তো দেখতে পারবো না। আমি যে যে লেটারটা, মানে যে জিনিসটা আমি দেখতে পাবো তার অপোজিট ফেসটা দেখতে পাবো না। আমি যেহেতু 3 দেখতে পাচ্ছি, তাহলে 3 এর অপোজিটে কি আছে সেটা দেখা যাবে না। তাহলে 3 এর সাথে যাদেরকে দেখা যাচ্ছে তারা 3 এর অপোজিটে থাকবে না, আবার 2 এর সাথে যাদেরকে দেখা যাচ্ছে তারা 2 এর অপোজিটে থাকবে না। বোঝা গেছে? এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা কি করব, এখানে আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আপনি ডাইস দুটার মধ্যে দেখবেন একটা বর্ণ, একটা ডিজিট কি কমন থাকবে। আচ্ছা, একটা ডিজিট কমন থাকবে, সমস্যা নাই, 4 3 কোনো ব্যাপার না, একটা ডিজিট কমন থাকবে। এখানে কমন ডিজিটটা কি 1 2 3, এখানে দেখেন 2 4 5 2, এই কমন ডিজিটটা থেকে আমার কাজ শুরু। এই কমন ডিজিটটা থেকে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে এদিকে যাব, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তাহলে ঘড়ির কাঁটার দিকে আমি এদিকে থেকে ঘুরবো, তাহলে ঘড়ির কাঁটার দিকেই যে, তাহলে 2 এর পরে কি আছে, 2 এর পরে 3, 3 এর পরে 1, ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম। আপনি বিপরীত দিকে ঘুরতে পারেন, 2 এর পরে 1, 1 এর পরে 3, কোনো সমস্যা নাই। তাহলে এই ডাইসে এই কাজটা করলাম, যে ডিজিটটা কমন সেখান থেকে শুরু করতে হবে। তাহলে 2 যেহেতু এখানে আর এখানে কমন, তাহলে 2 থেকে শুরু করলাম, তাহলে 2 এর পরে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে এই যে। এবার এখানেও একই কাজ করব, যেহেতু এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, এখানে আমরা ঘড়ির কাঁটার দিকেই ঘুরবো। তো 2 থেকে শুরু করছিলাম, এখানে আমরা 2 থেকে শুরু করব। তাহলে 2 থেকে শুরু করে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এরকম না? 2 এর পরে কি 4, তাহলে এখানে 2 লিখছিলেন, এখানে নিচে 2 লিখে দেন। 2 এর পরে কি 4, 4 লিখে দেন। 4 এর পরে কি 5, 5 লিখে দেন। আচ্ছা, এই হলো কাজ আপনার, ঠিক আছে? তাহলে এই যে যে জোড়াগুলো পাওয়া গেল না, এরা এক একটার অপোজিট ফেসে থাকবে। তার মানে 3 এর অপোজিটে 4 থাকবে, 1 এর অপোজিটে 5 থাকবে, ঠিক আছে? 3 এর অপোজিটে 4, 1 এর অপোজিটে 5, ব্যাস। এইভাবে যদি যদি যে দুইটা ডাইস দেওয়া থাকবে তাদের মধ্যে কি একটা ডিজিট যদি কমন থাকে, যে ডিজিটটা কমন থাকবে সেই ডিজিটটাকে সেন্টার করে সেখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে আমি যাব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলেও হবে, কোনো সমস্যা নেই, একই আসবে। আবার এখান থেকেও আমি ওই কমন ডিজিটটাকে থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে যাব। তাহলে 2 থেকে শুরু করে 2 এর পরে 3, 3 এর পরে 1, তাহলে 2 3 1। আবার একই ভাবে 2 4 5, এই যে 2 4 5, তাহলে 2 4 5। এবার এই যে এগুলা এই জোড়া জোড়া হচ্ছে পরস্পরের বিপরীত দিকে আছে। ওকে, তাহলে 4 3 এর অপোজিটে 4 আছে, 1 এর অপোজিটে 5 আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি, তাহলে 2 এর অপোজিটে কি 2 আছে? না, তাহলে 2 এর অপোজিটে তো 2 থাকতে পারে না, 2 এর অপোজিটে অন্য কিছু। দেখেন তো, আমি বুঝতে পারছি যে 3 আর 4 অপোজিটে, তাহলে 2 এর অপোজিটে তো এরা থাকবে না। এরা কি 2 এর অপোজিটে থাকা পসিবল না? কেন? কারণ এরা তো একটা আরেকটার অপোজিটে হয়ে গেছে। তাহলে এই 4 জনকে যদি বাদ দেই, তাহলে 2 এর অপোজিটে থাকার জন্য আর একজনই আছে, আর একজনই কাউন্ট হয়নি, কারণ মোট 6টা তল, সে হলো 6। তার মানে ওই যে বাকি যে আছে না, সে হলো এই, এখানে যে কমন যে ডিজিটটা তার অপোজিটে কে আছে, তার অপোজিটে যে বাকি যেটা আছে, এই 4 জন বাদ দেওয়াতে একজন আছে, সেটা হচ্ছে 6। তাহলে 2 এর অপোজিটে কে আছে? 6 আছে। আশা করি বুঝতে পারছেন। জি, আচ্ছা, তাহলে এইটা হলো বেসিক থিওরি। সেটা কি, যদি একটা ডিজিট, যে দুইটা ডাইস দিয়ে আমরা দেখছি সেখানে যদি একটা ডিজিট কমন থাকে, একটা জিনিস যদি কমন থাকে, ওই কমনটাকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারেন। এখানে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরেন, এখানেও ঘড়ির কাঁটার দিকে ঘুরবেন। ওকে, আচ্ছা, মুছে দিচ্ছি, এবার মুছে দিব। আচ্ছা, এখন দেখেন
আচ্ছা আচ্ছা দেখেন এর আগে আমরা দেখছিলাম যে একটা ডিজিট কমন ছিল এখানে আর এখানে, এরকম হতে পারে যে দুইটা ডিজিটই কমন, এখানে দুইটা ডিজিট এবং এখানে দুইটা ডিজিট একই, যদি এরকম হয় তাহলে কি হবে? আচ্ছা এখানে দেখেন তো এখানে কিন্তু 1 আর 2 আছে, এখানেও কিন্তু 1 আর 2 আছে, একটু ঘোরানো উল্টা করে দেয়া, মানে আমার কথা কি বোঝা গেছে? 1 আর 2 এরকম আছে এরকম আছে দেখা যাচ্ছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যখন দুইটা ডিজিট কমন থাকবে তখন আমি কি করব? তখন আর যখন একটা ডিজিট কমন থাকবে তখন আগের নিয়মটা, ঠিক আছে? আর যখন দুইটা ডিজিট কমন থাকবে তখন আমাদের এখানে একটা ডিজিট সম্পর্কে আমরা আইডিয়া পাবো, একটা ডিজিট সম্পর্কে আইডিয়া পাবো। সেই ডিজিটটা কি? সেটা হচ্ছে আনকমন যে ডিজিটটা, এখানে আনকমন এই ডিজিট এই দুইটাতে কে কে? এই 3 আর 5 না? এই আনকমন ডিজিট দুইটা হচ্ছে একজন আরেকজনের অপোজিটে আছে। তার মানে এখান থেকে আমরা একজন সম্পর্কে আইডিয়া পাবো, সেটা হচ্ছে 3 এর অপোজিটে কে আছে, তাহলে বলবেন 5। কিভাবে যদি বলে 5 এর অপোজিটে কে আছে তাহলে বলবেন 3। তাহলে দুইটা ডিজিট যদি কমন থাকে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? এই আনকমন যে ডিজিট এরা একজন আরেকজনের বিপরীত ফেসে আছে, অর্থাৎ 3 যে পাশে আসে তার ওই পাশে অপোজিট ফেসে 5 আছে, 5 এই পাশে আছে তাহলে অপোজিট ফেসে 3 আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে দুইটা যে ডিজিট কমন থাকলে কি করবেন? শুধু আনকমন যে ডিজিট দুইটা আছে ওদের সম্পর্কে বলা যাবে, আর বাকিদের সম্পর্কে আমরা বলতে পারবো না। প্রশ্ন আসলে এটাই আসবে যে 3 এর অপোজিটে কি আছে, তাহলে আপনি দেখবেন যে দুইটা ডিজিট কমন কিনা। আচ্ছা এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা দেখেন আচ্ছা আপনাকে বলা হলো অপোজিট, অপোজিট টু ডি ইজ ইকুয়াল টু হোয়াট, মানে ডি এর অপোজিটে কি আছে? ডি এর অপোজিটে কি আছে দেখেন, আমাদের বের করতে হবে ডি এর অপোজিটে কি আছে। আচ্ছা ডি এর অপোজিটে কি আছে? আমরা যেহেতু এটা একটা ডাইস, তাই আমরা যদি ডি এর অপোজিটের স্পেসে কি আছে সেটা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে আসলে অ্যাকচুয়ালি? আমরা তাহলে দেখবো যে এমন দুইটা ডাইস খুঁজে বের করার চেষ্টা করব যাদের যেখানে একটা ডিজিট কমন। আচ্ছা এই দুইটা নিয়ে যদি আমরা কাজ করি, দেখেন তো এই দুইটা নিয়ে যদি কাজ করি, তাহলে এই দুইটা নিয়ে কাজ করলে দেখেন তো এখানে কমন কে? এখানে ইসি, এখানে ইসি, এখানে সি, মানে দুইটা ডিজিট কমন পাওয়া গেছে। দুইটা ডিজিট যদি কমন থাকে তাহলে কি হয়? দুইটা ডিজিট কমন থাকলে আনকমন যে ডিজিট এইটা এ আর ডি এরা দুজন পরস্পরের বিপরীত আছে, তার মানে এর অপোজিটে কি আছে? এর অপোজিটে আছে ডি। ব্যাস প্রথমে সে খুঁজে পাওয়া গেছে। তার মানে ডি এর অপোজিটে কি আছে? এ। এই যে এই দুটাকে কম্পেয়ার করলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখন যদি মনে করেন যে না ভাই আমি এই দুটাকে কম্পেয়ার করব না, একটা ডিজিট কমন আছে এরকম একটা খুঁজে বের করতে তো। দেখেন এই 1 নাম্বার আর 3 নাম্বার ডাইসটা দেখেন, এখানে সি কমন আছে, এখানে সি কমন আছে, দেখেন এখানে ডি আছে, এখানে ই আছে। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে এই দুইটা ডাইসের মধ্যে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সি। তার মানে আমি এই দুইটা ডাইসকে যদি একটা কমন নিলে কি হয়? এই কমনটা থেকে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকি, তাহলে কি সি পরে এর পরে ই, তার মানে সি এ ই। ওকে আচ্ছা এখন এখানে কমন কি? কমনটা সি, তাহলে সি থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে সি সি ডি বি, তাহলে সি
ডিবি। আচ্ছা এখন দেখেন তো, এখন এই যে ই এর অপোজিটে আছে বি, এ এর অপোজিটে আছে ডি, আর সি এর অপোজিটে তাহলে কি থাকবে? দেখেন এ ই বি এগুলো হয়ে গেছে, তাহলে আর আছে কি? মোট তো 6টা পিঠে 6 জন আছে তাই না? তাহলে আর আছে কি এ বি সি ডি ই এফ, তার মানে এফ আছে বাকি। তার মানে সি এর অপোজিটে কিন্তু এফ আছে, যদি বলে সি এর অপোজিটে তাহলে বলবেন এফ। বুঝা গেছে বিষয়টা? একদম সিম্পল। আপনার কাজ হচ্ছে একটা দুটা ডাইস খুঁজে বের করা যেখানে একটা কমন আছে বা দুইটা কমন আছে। একটা কমন থাকলে এইভাবে করবেন, আর দুইটা কমন থাকলে, আমার যেহেতু ডি এর অপোজিটে চাইছে তাহলে আমার দুইটা কমন দিয়ে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখেন আর একটা প্রশ্ন আমি আলোচনা করছি। আচ্ছা এবার দেখেন এই টাইপের প্রশ্ন আসলে আপনারা পারবেন বলে আশা করছি। এটা আমি একটু মুছে দিচ্ছি। এখন একটু ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন দিই আপনাদেরকে। আচ্ছা পরীক্ষায় আসা দুটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। দেখেন আচ্ছা আপনাকে এটা পরীক্ষা আসা প্রশ্ন, এটা বলছে যে 4 এর অপোজিটে 4 এর অপোজিটে কে কে আছে? কে আছে? 4 এর অপোজিটে কে আছে? আচ্ছা 4 এর অপোজিটে কে আছে? তাহলে 4 এর অপোজিটে কে আছে? এখানে তো 4 ই নাই, সমস্যা নাই। আমরা দেখি এই দুইটা ডাইজিটের মধ্যে কয়টা কমন আছে? ডিজিট, একটা ডিজিট কমন, সেটা হচ্ছে 3। তাহলে 3 থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে যাই। তাহলে 3 এর পরে কে? 3 এর পরে 1, 1 এর পরে 2। এবার 3 থেকে শুরু করে যদি আমি যাই এদিকে তাহলে কি? 3 এর পরে 5, 5 এর পরে 6। তার মানে 2 এর অপোজিটে 6, 1 এর অপোজিটে আছে 5। তাহলে 4 এর অপোজিটে কি আছে? তাহলে আমরা তো 3 এর অপোজিটে কি? 1 2 5 6, এই চারটা যদি ব্যবহার হয়ে যায় তাহলে আর আছে কয়জন? একজন, সে কে? সে হলো 4। এই যে যে এই যে 3 না, এই চারটা বাদে যে ডিজিটটা থাকবে সেটা কার কার অপোজিটে আছে? এই যে কমন যে ডিজিটটা, ওই কমন ডিজিটের অপোজিটে। তার মানে 3 এর অপোজিটে আসলে কি আছে? 4। আমাদের বের করতে হচ্ছে 4 এর অপোজিটে কি, তাহলে 4 এর অপোজিটে 3। বোঝা গেছে কি বিষয়টা? জি, 4 এর অপোজিটে আছে 3। আচ্ছা আচ্ছা এবার দেখেন আরেকটা প্রশ্ন দিচ্ছি আমি। অরিজিনাল ডাইস দিয়ে প্রশ্ন আসছে, মানে অ্যাকচুয়াল ডাইস যেরকম থাকে, ঠিক আছে? দেখা যাচ্ছে। আমাদের বের করতে হচ্ছে যে, মানে বলছে যে 3 পয়েন্ট অপোজিট টু 3 পয়েন্টস, অপোজিট টু 3 পয়েন্টস। 3 পয়েন্টের অপোজিটে কত আছে? আচ্ছা 3 পয়েন্টের অপোজিটে কত আছে এটা বের করতে হলে আমাকে তো দেখতে হবে এমন একটা ডাইস খুঁজে বের করেন দুইটা যার মধ্যে একটা কমন ডিজিট আছে, খুঁজে বের করেন। দেখেন এখানে 4 আছে, এখানে 4 আছে, 3 আছে, 3 আছে। আচ্ছা হবে না, একটা ডিজিট কমন বের করেন। 4 আছে, এখানে 4 আছে, দেখেন এখানে 3, এখানে 6, আর এখানে 6 আর 5, তার মানে দুইটা ডিজিট কমন। এটার সাথে এটা দেখেন তো, এখানে কমন কি আছে? 3 আছে,
3 আছে, এই যে 3 আছে, 4 6 1 2, তার মানে এই ডাইস আর এই ডাইসকে নিলে সব হয়ে যাবে, কার অপোজিটে কি আছে বের হয়ে যাবে। তাহলে এখানে কমন কে কে, কমন হচ্ছে 3 3, তাহলে 3 থেকে আপনি ঘড়িকার অপোজিটে যান, তাহলে এই দিকে যেতে হবে। তাহলে 3 এর পরে কি, 3 এর পরে 6 ফোঁটা, তারপরে কিন্তু 4 ফোঁটা। আচ্ছা এখানেও 3 থেকে ঘড়িকাটার দিকে যান, তাহলে 3 এর পরে 1 ফোঁটা, তাহলে 3 1, তারপর হচ্ছে 2। তাহলে এখন দেখেন 4 এর অপোজিটে আছে 2 ফোঁটা, 6 এর অপোজিটে 1 ফোঁটা। আমাদের বের করতে হচ্ছে 3 এর অপোজিটে কত, তাহলে 3 এর অপোজিটে কি আছে, এখানে এই চারটা ডিজিট ব্যবহার হলে আর বাকি আছে কয়টা, কে শুধুমাত্র একটা, সেটা 5। তার মানে 3 এর অপোজিটে আছে 5 ফোঁটা, তাহলে 3 এর অপোজিটে কে 5 ফোঁটা। ক্লিয়ার সেটা? জি 5 পয়েন্টস। বোঝা গেছে কি? আশা করি বুঝছেন। আচ্ছা আচ্ছা এবার দেখেন কালার আসছে, কালার এখানে আসছে ইয়েলো, ইয়েলো, অরেঞ্জ, অরেঞ্জ ব্লু, ব্লু, তারপর আসছে অরেঞ্জ ভায়োলেট, ভায়োলেট ব্লু, অরেঞ্জ ভায়োলেট ব্লু। আচ্ছা এরপরে অরেঞ্জ ভায়োলেট ব্লু, তারপর আছে রেড, রেড ব্লু ইয়েলো, ইয়েলো, আর একটা আছে হচ্ছে আরেকটা হচ্ছে রোজ, রোজ রেড ইয়েলো। আচ্ছা আমাদের বের করতে বলছে ইয়েলোর অপোজিটে কি আছে, ইয়েলোর অপোজিটে কি আছে, হ্যাঁ ইয়েলো, ইয়েলোর অপোজিটে কি আছে, তাহলে ইয়েলোর অপোজিটে কি আছে যদি বের করতে চাই, একই জিনিস, ওই যে সফটওয়্যার 1 2 3 4 5 এর মতো 6টা কালার দেওয়া আছে, যেহেতু 6টা তল না, 6টা তলে 6টা কালার দেওয়া আছে, মানে এটা একটা কিউব, নন ইভেন্টারি রুবিক্স কিউব, ঠিক আছে, 6 তলে 6 কালার আছে। তাহলে এখন দেখেন যে একটা কালার কমন আছে, এরকম দুইটা ডাইস খুঁজে বের করেন, এখানে রেড রোজ ইয়েলো, এখানে হচ্ছে ইয়েলো অরেঞ্জ ব্লু, এই দুইটা জিনিস খেয়াল করে দেখেন, এই দুইটাতে একটা একটা কালার কমন আছে, সেটা কি, সেটা হচ্ছে ইয়েলো। তাহলে ওই ইয়েলোকে আমরা, ইয়েলোকে টার্গেট করে ঘড়ি কাঁটার দিকে ঘুরে, তাহলে ঘড়ি কাঁটার দিকে হলে ইয়েলোকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম, ইয়েলোর পরে কি রোজ, রোজ তারপরে রেড, এই দুইটা একটু লিখলাম, কেন রোজেও আর রেডেও আর, ঠিক আছে। আচ্ছা এবার আমি ইয়েলোকে কি করে ঘড়ি কাঁটার দিকে ঘুরছি, ইয়েলোর পরে ব্লু, তাহলে এই যে ওয়াই, ইয়েলোর পরে ব্লু, ব্লুর পরে অরেঞ্জ, তার মানে বুঝতেই পারছেন রেডের অপোজিটে থাকবে অরেঞ্জ, রোজের অপোজিটে থাকবে ব্লু। আর এখন দেখেন এই যে 6টা কালারের মধ্যে এখানে 4টা কালার কভার করছে, তাহলে এখানে কালারগুলো দেখেন তো আসলে কি কি কালার আছে, রোজ রেড ব্লু অরেঞ্জ শেষ, আর হচ্ছে ইয়েলো দেখা যাচ্ছে, আর একটা কালার বাকি আছে সেটা হচ্ছে ভায়োলেট। এই যে তার মানে ওই এই যে কমন যে ডেটাটা, এটার অপোজিটে ভায়োলেট আছে, তার মানে ইয়েলোর অপোজিটে কি আছে, ইয়েলোর অপোজিটে আছে ভায়োলেট। আশা করি বুঝতে পারছেন ইয়েলোর অপোজিটে কি, ভায়োলেট। ক্লিয়ার বিষয়টা? জি আশা করি বুঝতে পারছেন। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আপনারা পারবেন বলে আশা করছি। আমি মুছে দিব এখন। এখানে মোট তো 6টা তো 6টা কালার, তার ভিতর 4টা কালার আমি পেয়ে গেছি, 4টা কালার পেয়ে গেছি, এই 4টা তো আর এর অপোজিট আসবে না, এই 4জন তো আর এর অপোজিট আসবে না, তাহলে এই 4জন বাদে যে আছে সেই তো এর অপোজিট আসবে, তাহলে এই 4জন বাদে আছে কি, ভায়োলেট, সুতরাং এর অপোজিটে ভায়োলেট। আশা করি বুঝছেন। এবার চলে যাচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস, এই ওপেন ডাইস থেকে পরীক্ষার প্রশ্ন আসছে একবার না দুইবার, ঠিক আছে। আপনাকে একটা ডাইস খুলে দেওয়া থাকবে, পরীক্ষায় যা আসে সেগুলো পড়েন ভালোভাবে, হ্যাঁ এরকম অনেক কিছু আছে, যদি আপনি পড়তে চান এরকম অনেক কিছু আছে, কিন্তু এত কিছু যদি পড়তে চান তাহলে সেটা অনেকদিন সময় লাগবে, নাম্বার 1। আর যা পরীক্ষায় আসেনি সেটা নিয়ে আলোচনা করতে গেলে এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। যেগুলো পরীক্ষায় আসে সেগুলো একটু পড়েন ভালো হবে এখন আপাতত।
আচ্ছা ওপেন ডাইস দেখেন, এগুলো সবগুলো সমান হবে। হ্যাঁ, এগুলো যে প্রত্যেকটা কিসের ক্ষেত্রফল সমান হবে, মানে তলগুলো সমান হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পেপার কাটা। হ্যাঁ, পেপারকে কেটে এরকম একটা ডাইস, মানে এটা 6টা তল দেখেন, 1 2 3 4 5 6, এই 6টা তল তৈরি করা হয়েছে, এই 6টা তল ফোল্ড করে একটা ডাইস তৈরি হবে। তো সেই ডাইসের কার অপোজিটে কে থাকবে এরকম প্রশ্ন থাকবে। যেমন আমি এখানে আছে কত, 1 2 3 4 2 3 4 5 6 5 6, আপনাকে প্রশ্ন করা হবে যে এখানে সব তো বলবে না, বলবে যে এই 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 যে ওপেন যে ডাইসটা আছে এটাকে যদি ফোল্ড করে একটা ডাইস তৈরি করা হয়, ফোল্ড করে একটা ডাইস তৈরি করা হয়, তাহলে বলবে যে 3 এর অপোজিটে কে থাকবে, 3 এর অপোজিটে কে থাকবে, 3 এর অপোজিটে বলবে, অন্য কিছু বলতে পারে। তাহলে এই ওপেন ডাইসের ক্ষেত্রে আসলে আমরা কি করব, ওপেন ডাইসের ক্ষেত্রে আমরা কি করব দেখেন মনোযোগ দিয়ে। আচ্ছা, এই ওপেন ডাইসের ক্ষেত্রে কোন তলের অপোজিটে কোন তল থাকবে, কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা থাকবে এরকম কোনো ব্যাপার না, কোন তলের অপোজিটে কোন তল থাকবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এটাকে যখন ফোল্ড করবেন, ভাবেন একটু মনোযোগ দেন প্লিজ, এটাকে যখন আপনি ফোল্ড করবেন তখন নিশ্চয়ই এইটা, এই যে তলটা, এই তলটা এরকম দাঁড়াবে, এই তলটা কিন্তু আসলে এরকম দাঁড়াবে। মনোযোগ দেন প্লিজ, বোঝার চেষ্টা করেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। এই তলটা কিন্তু আসলে এরকম দাঁড়াবে, তাই না? আবার এই তলটা কিন্তু আসলে এরকম দাঁড়াবে, তার মানে এরকম। আর এর ছাদের উপর যায় কিন্তু এই তলটা, মানে এটাকে যখন আমি ফোল্ড করব তখন এই তলটা কিন্তু, এই 3 আলা তলটা কিন্তু এরকম দাঁড়াবে, এই পাশটা কিন্তু এরকম দাঁড়াবে। আর এই যে জিনিসটা, এই জিনিসটা যায় ছাদের উপর পড়বে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? আগে বোঝার চেষ্টা করেন। বোঝা লাগবে না, কিছু বোঝা লাগবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু আসলে ঘটনা কি, এই তলটা কিন্তু এরকম দাঁড়াবে, এই তলটা কিন্তু এরকম দাঁড়াবে। তাহলে বুঝতেই পারছেন যে এটা এটা এইটাতে 5, এই 5 লেখাটা এখানে থাকবে, আর এই 6 লেখাটা এই পাশে থাকবে। তার মানে এই 5 এর অপোজিটে কি 6। তারপরে যখন এই এই তলটা এরকম দাঁড়াবে, এটাকে যখন আমি দাঁড় করাবো, এই যে এই দুইটা, এখানে তো দুইটা তল না, এটাকে যখন আমি দাঁড় করাবো এটা কিন্তু এরকম লম্বা হবে, এরকম লম্বা হবে। তাহলে এই এই যে 3 আর তলটা কিন্তু এরকম থাকবে, আর এই 4 কিন্তু তার উপরে থাকবে। তখন এই 4কে উপর থেকে এরকম ভাঁজ করে এর উপর লাগাই দিলে ডাইস হয়ে যাবে। বোঝা গেছে না বিষয়টা? জি। এখন আমরা তাহলে কিভাবে এটা করব? এটা করা খুবই সহজ। যেহেতু এই 5 এর সাইডেই 2 আছে, তার মানে এই 5 এর অপোজিটে 2 থাকতে পারে না। এই মানে সোজা কথায়, এর অপোজিটে কে আছে, এর পাশে যে আছে তাকে বাদ দিয়ে তারপর একটা নেন, একটার পরে একটা নেন। তার মানে 5 এর অপোজিটে কে থাকবে, 5 এর পরেরটাকে বাদ দিয়ে তারপর একটা নিতে হবে। তার মানে এই 5 এর অপোজিটে এই 6 আছে। বুঝা গেছে? 4 এর অপোজিটে কে থাকবে, 4 এর পাশে যে আছে তাকে বাদ দিয়ে ওকে নেন। তাহলে এটা বাদ, কারণ এটা তো পাশাপাশি দুজন তো অপোজিটে থাকতে পারে না, একে বাদ দিয়ে। তার মানে 4 এর অপোজিটে কে, এই 2। বুঝা গেছে কি সেটা? তাহলে 3 এর অপোজিটে কে, 3 এর অপোজিটে 1, একটা বাদ দিয়ে একটা নেবেন, ব্যাস। তাহলে কার অপোজিটে কে আছে এটা বের করা খুবই সহজ। 1 এর অপোজিটে কে, 1 এর পরে একটা বাদ দিয়ে তারপর একটা নেন। তাহলে এটা বাদ দিয়ে কত, 3। ওকে। আচ্ছা, তার মানে আমরা কি করব, একটা বাদ দিয়ে একটা নিব। তাহলে অপোজিট ফেসে কি আছে এটা বের করতে হলে, যদি বলে 5 এর অপোজিটে কি আছে, 5 এর পাশেরটাকে বাদ দিয়ে তারপরটা নিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার মুছে দিচ্ছি। একটা বাদ দিয়ে একটা, আপনি মাথায় পরীক্ষার হলে চিন্তা করতে যান না যে কিভাবে ফোল্ড করব। হ্যাঁ, এটা চিন্তা করতে যান না প্লিজ। একটা বাদ দিয়ে একটা। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আরেকটা দেখাচ্ছি। আপনাকে বলা হলো যে কার অপোজিটে কি আছে, কারণ পরীক্ষায় তো আর বলবে না যে আমি তো জানি না যে কোনটা আসবে, একের অপোজিটে যাইতে পারে। তাহলে কি করব, 5 এর অপোজিটে কি আছে, 5 এর পরে একে ছেড়ে দেন 6, মানে একটা পর একটা। তাহলে 5 এর অপোজিটে আছে 6, তাহলে 5 এর অপোজিটে 6। 1 এর অপোজিটে কি আছে, 2 ছেড়ে দেন।
দুই ছেড়ে না, মানে একের পরের ঘরটা ছেড়ে দিয়ে তারপরের ঘরটা, তার মানে একের অপোজিট থাকে এই ঘরটা। কেন ফোল্ড করলে এ দাঁড়াবে এরকম, এ দাঁড়াবে এরকম, অপোজিট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না সেটা? তাহলে একের অপোজিটে 3। আচ্ছা তাহলে 2 এর অপোজিটে কে? এটা বাদ দিই, এটা তাহলে 2 এর অপোজিটে 4, বাস হয়ে গেল। তবে এই ডাইসটা যদি আমরা ফোল্ড করি, ডাইসটা ফোল্ড করলে যেটা হবে তাতে এখানে কার অপোজিটে কে থাকবে খুবই সিম্পলি আমরা বের করতে পারবো। আচ্ছা আরো প্যাটার্ন আসতে পারে, আমি দেখাই দিচ্ছি কি কি প্যাটার্ন আসতে পারে। দুই, 1, 6, 5, 4, 3। আচ্ছা এখানে যদি বলে যে কার অপোজিটে কি আছে, আচ্ছা সমস্যা নাই, আপনি একটার পর একটা নেন যেটা নেওয়া পসিবল। তাহলে 2 এর পরে 1 কে ছেড়ে দেন, 6 নেন, তাহলে 2 এর অপোজিটে আছে 6। এটা তো নিয়ে গেছি, 1 এর পরে একটা ছেড়ে দেন, 6 কে ছেড়ে দেন, 5 নেন, তাহলে 1 এর অপোজিটে 5। আর থাকলো কে কে? এই 3 আর 4, তার মানে 3 এর অপোজিট, আর দুজনই তো আছে 3 এর অপোজিটে 4। বলবেন ভাই এটা এর অপোজিটে কেমনে যাবে? যখন এটাকে ফোল্ড করা হবে তখন কোনো না কোনো ভাবে এই দুইটা জিনিস কি হয়ে যাবে, একটা আরেকটার অপোজিটে চলে যাবে, এটা আপনার টেনশন করার কোনো দরকার নেই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আপনি শুধু একটা বাদ দিয়ে একটা নেবেন, এটা হলো আপনার কাজ। আচ্ছা এবার দেখেন, আচ্ছা এখানে বলা হলো যে কার অপোজিটে কে আছে। তো আপনি এই যে দেখেন 5 এর পরে 4 কে ছেড়ে দেন, মানে এগুলো ছেড়ে দেন 6, তাহলে 5 এর অপোজিটে 6। আচ্ছা তারপর 4 কে পরে এগুলো ছেড়ে দেন, তাহলে 4 এর অপোজিটে 1। আর এই যে দুইজন যারা আছে তাহলে 2 এর অপোজিটে 3। মানে দুইটা আপনি বের করার পরে আর অন্য দুইটা এমনিতেই একটার পর একটা করে দিবেন। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্ন থেকে অন্য কোনো প্রশ্ন আসতে পারে কিনা, কি ধরনের প্রশ্ন আসে এবার আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা বলছে যে এইটাকে যদি ফোল্ড করা হয়, এটাকে ফোল্ড করলে নিচের কোন ডাইসটি তৈরি হবে? অপশন ডাইস দেওয়া থাকবে। হ্যাঁ এটা হলো একটু টাফ টাইপের, টাফ হলেও মানে সহজ আছে, আমি দেখাই দিচ্ছি।
এটা তিনটা অপশন, এই 4 নম্বর অপশন হচ্ছে এরকম, এদিকে 4 নম্বর অপশন আঁকতে পারবো না, এদিকে আঁকছি। আচ্ছা তাহলে গাইস এখানে সমাপ্ত হবে এটা পড়ার পরে, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে কি এটাকে ফোল্ড করার পরে কোন ডাইসটা তৈরি হবে, এই যে চারটা অপশনের মধ্যে কোন ডাইসটা, এগুলো ফোল্ড করলে একটা ডাইস হবে, সেই ডাইস এখানে কোনটা। তাহলে আগে দেখতে হবে যে কার অপোজিটে কি আছে, কিন্তু বের করি। এরপরে একবার ছেড়ে দেন এটা, আমি তাহলে একবার ছেড়ে দিলে এরপরে আছে ডি, তার মানে এর অপোজিটে ডি থাকবে। ব্যাস এবার বি থেকে এই ছেড়ে দেন, তাহলে বি এর অপোজিটে কি থাকবে, তাহলে বি এর অপোজিটে থাকবে হচ্ছে এফ। তাহলে আর বাকি থাকলো কি সি আর ই, তার মানে সি এর অপোজিটে ই থাকবে, এটা না দেখে মেরে দিলাম, সমস্যা নেই। এ হলো একটা অপোজিটে থাকবে। এবার এক নাম্বার অপশনটা উত্তর হবে কিনা সেটা আমরা দেখব। এখন মনোযোগ দেন। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখেন আমি যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এর অপোজিটে ডি, বি এর অপোজিটে এফ। তাহলে বি এর অপোজিটে এফ, তাহলে বি আর এফ একসাথে দেখা সম্ভব না, কারণ আমি যদি এফ কে দেখতে পাই, একটা ডাইসে যদি এফ কে দেখতে পাই, তাহলে তার অপোজিট ফেসটা কি দেখতে পাবো, দেখতে পাবো না। বুঝতে হবে কিন্তু বিষয়টা, আমি যেহেতু এফ কে দেখতে পাচ্ছি তাহলে কিন্তু বি, কারণ বি এর অপোজিটে এফ থাকবে, তাহলে এফ কে দেখা যাচ্ছে তার মানে বি দেখা যাবে না। তাহলে এফ এই পাশে আছে তার মানে বি তো ওই পাশে আছে, তাহলে আপনার সামনে যখন ডাইসটা পড়ে থাকবে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন, তাহলে তো ওই পাশে দেখা যাবে না। এটা কিন্তু আমি প্রথমে বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে একটা ডাইসের যে যার অপোজিটে আছে ওই ডাইস একই সাথে দুইটা ফেস দেখা সম্ভব না, একটা ফেস দেখা যাবে আরেকটা, মানে একটা আরেকটা বিপরীত ডিজিট দুইটার মধ্যে একটা ফেস আপনি দেখতে পারবেন একবারে, একই সাথে দুইটা জিনিস দেখা যাবে না। তাহলে এখানে দেখেন বি আর এফ একসাথে দেখা যাচ্ছে, তার মানে এটা বাদ, কারণ বি আর এফ তো পরস্পর অপোজিটে থাকবে, কিন্তু এখানে একসাথে দেখা যাচ্ছে, তাহলে এটা হতে পারে না। আচ্ছা এখানে দেখেন 3 নাম্বার অপশনে সি, আচ্ছা এর অপোজিটে ডি, সি এর অপোজিটে ই, দেখেন সি এর অপোজিটে ই, এখানে কিন্তু সি এর অপোজিটে ই দেখা যাচ্ছে, কিন্তু সি আর ই যেহেতু অপোজিটে থাকবে তাহলে সি আর ই একসাথে দেখা যাবে না, তার মানে সি দেখা গেলে ই দেখা যাওয়ার কথা না, ই দেখা গেলে সি দেখা যাওয়ার কথা না, এটা বাদ। আচ্ছা এখন দেখেন এক নাম্বার অপশন দেখেন সি আর ই পরস্পর অপোজিটে, কিন্তু এটা এখানে একসাথে দেখা যাচ্ছে, এটাও কি সম্ভব না, তাহলে আর দেখার দরকার নেই, এটাই উত্তর। ক্লিয়ার সেটা, আপনি তিনটা অপশন পাবেন, যেটা বাদ দিতে পারবেন, আর একটা অপশন থাকবে ওইটাই উত্তর। আশা করি বুঝতে পারছেন। দেখেন এ দেখা যাচ্ছে, এর অপোজিটে ডি, এখানে কিন্তু ডি নাই, তার মানে হতে পারে সি দেখা যাচ্ছে, সি এর অপোজিটে ই, এখানে কিন্তু ই নাই, তার মানে কি ওইটা ঠিক আছে। বি দেখা যাচ্ছে, বি এর অপোজিটে এফ, এখানে এফ দেখা যাচ্ছে না, তার মানে ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, 2 নাম্বার অপশন। আচ্ছা এখন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে কি, পরীক্ষায় এরকম 6টা তল দেওয়া ছিল, কাগজ কাটা ছিল, একটাতে বাঘ দেওয়া ছিল, একটাতে দোয়েল দেওয়া ছিল, একটাতে হরিণ দেওয়া ছিল। তাহলে এখানে যদি বাঘ থাকে আর এখানে যদি হরিণ থাকে, তার মানে কি বুঝবেন, বাঘ দেওয়া ছিল মানে বাঘ লেখা ছিল না, বাঘের একটা ছবি ছিল, হরিণের একটা ছবি ছিল, তাহলে বাঘ যে পাশে আছে তার অপোজিট পাশে হরিণ থাকবে, তার মানে বাঘ আর হরিণ একসাথে দেখা যাবে না। বিষয়টা হলো এরকম, আপনি এগুলো খুঁজবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে ডাইস এখানে কমপ্লিট। এখন আমরা শুরু করব হচ্ছে লিভার আর ফালক্রাম। খুব গুরুত্বপূর্ণ, লিভার থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন একটা থাকে। লিভার, আচ্ছা লিভার হচ্ছে কি, লিভার হচ্ছে একটা হরাইজন্টাল একটা রড, এই রডকে বলা হচ্ছে লিভার। হ্যাঁ এটা রড বা একটা লাঠি, এটাকে বলা হচ্ছে লিভার। আর এটা রাখা থাকে একটা ব্যালেন্সের উপর, যেটাকে আমরা বলছি ফালক্রাম। হ্যাঁ এটাকে বলে ফালক্রাম, ফালক্রাম। আর এই বাংলা হচ্ছে, এর কিছু বাংলা আছে, বাংলাগুলোও লিখে রাখা দরকার। অবলম্বন, হ্যাঁ এটাকে বলে অবলম্বন। আচ্ছা এটার আরো নাম আছে হচ্ছে ভারসাম্য বিন্দু বলে এটাকে, মানে যার উপর এই ফালক্রামটা, সরি এই লিভারটা থাকে, ভারসাম্য বিন্দু বলে। আচ্ছা আরো নাম আছে উপস্তম্ভ, এটার নাম উপস্তম্ভ বলে আবার। আচ্ছা এর এই পাশে একটা ওয়েট দেওয়া থাকে, এই পাশে একটা ওয়েট দেওয়া থাকে, ধরেন এটা 10 কেজি, আর এই পাশে কত ওয়েট রাখলে সেটা ব্যালেন্স হবে, মূলত প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ এই পাশে একটা ওয়েট দেওয়া থাকে, এই পাশে কত ওয়েট রাখলে এটা কি হবে, ব্যালেন্স হবে, মানে এই পাশে ঝুঁকে পড়বে না, ব্যালেন্স হবে। তো এটার জন্য আমাদের যে বিষয়টা জানা লাগবে, আমি অঙ্ক করে দিচ্ছি আগে বোঝেন। সেটা হচ্ছে এই ভারসাম্য বিন্দু থেকে এখানে যে ভরটা রাখছি, হ্যাঁ বিষয়টা হলো এরকম, ধরেন এখানে আমি একটা বস্তু রাখছি যার ভর হচ্ছে m1, ভরকে m দ্বারা প্রকাশ করে, হ্যাঁ। আর এই পাশে একটা বস্তু রাখছি যার ভর হচ্ছে m2। তাহলে এই জিনিসটা ব্যালেন্স হওয়ার শর্ত কি, ব্যালেন্স হওয়ার শর্ত হচ্ছে এই ভর থেকে এই যে
ভারসাম্য বিন্দুর দূরত্ব যদি x1 হয়, m1 ভর থেকে ভারসাম্য বিন্দুর দূরত্ব, m1 ভর থেকে ভারসাম্য বিন্দুর দূরত্ব x1, আর m2 ভর থেকে ভারসাম্য বিন্দুর দূরত্ব যদি x2 হয়, তাহলে এই ভর এবং এই ভর থেকে ভারসাম্য বিন্দুর দূরত্বের গুণফল আর এই ভর এবং এই ভর থেকে এই ভারসাম্য বিন্দুর দূরত্বের গুণফল সমান হবে। বোঝা গেছে কি এটা? তাহলে এই ভর কি m1 ইনটু এই ভর থেকে ভারসাম্য বিন্দুর দূরত্ব x1, তাহলে m1 ইনটু x1 এবং এই ভরের মান কত m2, হ্যাঁ, এবং এখান থেকে এই ভারসাম্য বিন্দুর দূরত্ব কত x2, এই গুণফলটা সমান। এটা আপনাকে মাথায় রাখতে হবে। m1 x1 m2 x2, এই হলো ফর্মুলা। এই ফর্মুলাতে কিছু অঙ্ক পরীক্ষাতে মানে মাঝে মাঝেই আসে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু যে কয় ধরনের অঙ্ক আসে পরীক্ষা আমি সবগুলো করে দিচ্ছি। তাহলে আবার বলছি, দুই পাশে দুইটা ওজন দেওয়া থাকবে, হ্যাঁ, ওজন আসলে mg, কিন্তু দুই পাশ থেকে g কেটে যায় তো আমি g কে রাখছি না, ভরই বলছি। তাহলে এই ভর আর এই ভর থেকে এই ভারসাম্য বিন্দুর দূরত্ব, যে ভর নেবেন সেই ভর থেকে ভারসাম্য বিন্দুর দূরত্ব, ওকে, গুণফল ইজ ইকুয়াল টু এই ভর আর এই ভর থেকে এই ভারসাম্য বিন্দুর দূরত্বের গুণফল, এটা সমান ইকুয়াল। আচ্ছা, এবার আমি প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 সেটা হচ্ছে এখানে আছে এটা 10 কেজি, হ্যাঁ, আর এই 10 কেজি থেকে এটার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 1 মিটার, আর এখান থেকে এটা দেওয়া আছে 2 মিটার, এই যে এটা দেওয়া আছে 2 মিটার, আর বলছে এখানে কত কেজি হবে, হ্যাঁ, এখানে কত কেজি, এখানে ভর কত, এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে এরকম, ঠিক আছে, কত কেজি। তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে এটাকে বাংলায় লেখা থাকবে যে এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত কেজি ভর দিলে পরে এটা কি সাম্যাবস্থায় আসবে, ভারসাম্য প্রাপ্ত হবে, ব্যালেন্স হবে, হ্যাঁ, ডিসটেন্স দেওয়া আছে। তাহলে সহজ কথা, এটা হলো ভর হচ্ছে m1, আমাদের সূত্র কি m1 x1 m2 x2, m1 হচ্ছে এই ভর 10 কেজি, আর x1 হচ্ছে এই ভর থেকে এই ভারসাম্য বিন্দুর দূরত্ব কত মিটার, 1 মিটার, m2 হচ্ছে এই ভর, তাহলে এখানে কত কেজি ভর লিখবেন, আমরা m2 ওই ভরটাই বের করব, তাহলে m2 রেখে দিলাম, আর x2 হচ্ছে এই ভর থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে 2 মিটার, বাস। তাহলে 2 দিয়ে পাশে ভাগ করেন, তাহলে 10, 2 গুণ আছে পাশে ভাগ হবে m2, তাহলে m2 কি 10/2 কত, 5 কেজি। তার মানে এখানে যদি 5 কেজি ভর দেই তাহলে ব্যালেন্স হবে। জি, সহজ টাইপের প্রশ্ন, পরীক্ষা আসে। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দুই নম্বর প্রশ্ন দেখেন, আচ্ছা এখন দেখেন বিষয়টা হচ্ছে যে এখানে 80 এলবি, এই এলবি দ্বারা বোঝায় পাউন্ড, বুঝছেন, পাউন্ড, ভরের একটা একক আছে, ভরের একক কি কেজি আছে, গ্রাম আছে, পাউন্ড আছে, হ্যাঁ, এই পাউন্ড হচ্ছে এলবি। কোথাও যখন এলবি থাকে এটাকে এক মনে করেন না যে 801 বি কি আবার না, এটা 80 এলবি মানে 80 পাউন্ড, আর এটা হচ্ছে 60 এলবি মানে 60 পাউন্ড, হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছে এই জায়গাতে আছে হোয়াট, মানে এই ডিসটেন্সটা কত হবে যাতে এটা ভারসাম্য প্রাপ্ত হবে, আপনাকে এখানে বলে দিবে, প্রশ্নে বলে দিবে যে 60 কেজি থেকে কত দূরে ফালক্রামটা রাখলে পরে কি হবে, লিভারটা সমাবস্থায় আসবে, ওকে, এই ফালক্রামটা কত দূরে রাখলে এই 60 পাউন্ড বস্তু থেকে, তবে এই ডিসটেন্সটা চাইছে, মানে 60 পাউন্ড বস্তু থেকে কত দূরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি, এই ভর m1 x1 m2 x2, তাহলে m1 কত 80 lb, কিন্তু x1 কত, এই 80 থেকে এটা দূরত্ব কত 9 মিটার দেওয়া আছে, আর m2 কত 60, আর x2 কত বের করতে হবে, তাহলে x2 রেখে দিলাম, ওকে, 60 এর পাশে নিয়ে আসেন, তাহলে 80 * 9 / 60 নিয়ে আসলাম x2, এই শূন্য শূন্য ক্যান্সেল, 3 দুগুণে 6, 3 3 9, 4 দুগুণে 8, 3 4 কত 12, তার মানে x2 কত 12, তার মানে 12 মিটার হবে। ভর আর এটার গুণফল কি হবে, সমান হবে, তাহলে এটা কত 8 9 72 720, তাহলে এখানে 6 আছে, 6 12 72 720। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তিন নম্বর প্রশ্ন,
3 নম্বর প্রশ্নটা দেখেন, আমার কাছে মনে হয়েছে এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে দিয়ে দিতে পারে, বলা যায় না। যদিও সহজ আছে, সমস্যা নেই। 60 কেজি, এই পাশে আছে হচ্ছে 40 কেজি, আর এই টোটাল ডিসটেন্সটা দেওয়া আছে 15 মিটার, মানে লিভারের দৈর্ঘ্যটা দেওয়া আছে 15 মিটার। আচ্ছা, এখন কি বলছে? বলছে প্রশ্ন হলো 60 কেজি ভরের বস্তুটি হতে কত দূরে উপস্তম্ভটি রাখলে দণ্ডটির ভারসাম্য ঠিক থাকবে। আচ্ছা, দেখেন কি বলছে এখানে। এখানে বলছে এই 60 কেজি ভরের এই বস্তু থেকে কত দূরে এই উপস্তম্ভ এই বিন্দুটা রাখলে, এটা কোথায় রাখলে পরে এটা ভারসাম্য ঠিক থাকবে, মানে সাম্যাবস্থা প্রাপ্ত হবে। তার মানে কি বলছে, এখানে টোটাল ডিসটেন্স দেওয়া আছে, আর আমাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে যে এইটুকু, এখান থেকে এটা, তার মানে x1 বের করতে বলছে। দেওয়া আছে তো টোটাল ডিসটেন্স, x1 বের করতে বলছে। কিভাবে করব? এখন আমি ধরে নেই যে এই ডিসটেন্সটা কত, এটা x2, এটা দেওয়া নাই। আমাদের সূত্র কি? m1 x1 is equal to m2 x2, ঠিক আছে? সেটা m1 x1 is equal to m2 x2। m1 এর মান 60 আর x1 কত দেওয়া নাই, রাখলাম। m2 এর মান কত? 40, x2 কত রাখলাম। এবার এই x1 এই পাশে আছে, এই x2 এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসুন ভাগ আকারে। এই 40 এই পাশে উপরে থাক, আর 60 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ আকারে নিয়ে আসলাম। এটা ক্যান্সেল, 2 গুণ 4, 3 গুণ 6। তাহলে কি বের হলো? x1 x2 is equal to 2:3, মানে x1 আর x2 এর অনুপাত বের হলো। x1 আর x2 কি বের হইছে? অনুপাত বের হইছে, তাই না? তাহলে x1 আর x2 অনুপাত বের হইছে। আমরা কিন্তু এটা জানি যে, দেখেন মনোযোগ দেন, এই টোটাল ডিসটেন্সটা কিন্তু কত? টোটাল ডিসটেন্সটা কিন্তু 15। তার মানে x1 আর x2 এর যোগফল কিন্তু 15। তাহলে আমি ধরতে পারি যে, আমি ধরতে পারি কিনা যে x1 is equal to 2x, হ্যাঁ, আর x2 is equal to 3x। ধরা যায়, যেহেতু অনুপাত পাইছি। এখন আমরা কি বলতে পারি যে, প্রশ্ন মতে x1 plus x2 is equal to 15, কারণ টোটাল লিভারের ডিসটেন্স 15, আর এইটুকু আর এইটুকু মিলে 15। তাহলে এটা হলো x1 হচ্ছে 2x, আর এটা হচ্ছে 3x is equal to 15। আচ্ছা, তাহলে 2 আর 3 5x, তাহলে 5x is equal to 15, x equal to কত? 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে x এর মান 3। তাহলে x1 এর মান আসলে কত বুঝলাম? 2x। তাহলে x এর মান যেহেতু 3 বের হইছে, এখানে x এর জায়গায় 3 বসাই দেন, তাহলে x1 is equal to 2 into 3 কত? 6 মিটার। আশা করি বুঝতে পারছেন যে 6 মিটার। তার মানে এরকম যদি টোটাল ডিসটেন্স দেওয়া থাকে, তাহলে প্রথমে x1 আর x2 অনুপাত বের করবেন, তারপরে গতানুগতিক সলিউশন। ওকে, আচ্ছা, বুঝে দিচ্ছি। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করলে লিভার শেষ করব, তারপর আমরা চলে যাব পুলিতে। দেখেন, এখান দিয়ে আছে 20 lb, 20 পাউন্ডস, হ্যাঁ, আর এখানে আছে 30 পাউন্ডস। আচ্ছা, এখানে কত এলবি রাখলে, হ্যাঁ এলবি বলছি, কত এলবি মানে কত পাউন্ড রাখলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে। দূরত্ব দেওয়া আছে, এই যে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, এটা হচ্ছে 5 ফুট, আর এই যে এখান থেকে এইটুক, এটা হচ্ছে 10 ফুট। আচ্ছা, আর এখান থেকে এইটুক, এটাও দেওয়া আছে 10 ফুট। আচ্ছা, এখানে দেখেন, এখানে দুইটা বস্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এই বস্তুর দূরত্ব 5 ফুট, আর এখান থেকে এই বস্তুর দূরত্ব 10 ফুট, আর এখান থেকে এখানে কত রাখলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে বলা থাকবে। যদি এরকম এক পাশে অনেকগুলা বস্তু থাকে, তাহলে কি করবেন? সহজ কথা হচ্ছে ভর ইনটু দূরত্ব। তাহলে এখানে ভর কত? 20 পাউন্ড, 20 পাউন্ড, এর মানে পাউন্ড, হ্যাঁ। আর এই ভর থেকে এটার দূরত্ব কত? এই যে 10 ফুট। তাহলে ভর ইনটু দূরত্ব। ক্লিয়ার বিষয়টা? যদি একই পাশে অনেক বস্তু থাকে, তাহলে এগুলো প্লাস করে দিতে হবে, মানে এইটার ভর ইনটু দূরত্ব প্লাস এইটার ভর ইনটু দূরত্ব। তাহলে এটা কত? 30। তাহলে ইনটু এটা থেকে এটা ডিসটেন্স কত? এই যে 5 ফুট।
ব্যাস ইজ ইকুয়াল টু, এবার এই পাশের কাজ, এই পাশের কাজ শেষ। তাহলে এই পাশে যদি একাধিক বস্তু থাকে তাহলে বস্তুর ভর ইনটু দূরত্ব এরকম যতগুলো আছে সবগুলো যোগ করতে হবে। আচ্ছা ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, ইজ ইকুয়াল টু এই পাশে ভর কত আমি জানি না, ধরো ওইটা m2, ঠিক আছে, ওইটা লাগবে। আর এখান থেকে এটা ডিসটেন্স কত, এই যে 10 ফুট। আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে 200, আর এখানে কত 3 3 5 15 মানে 150 ইজ ইকুয়াল টু m2 ইনটু 10। তাহলে 150 এর 200 কত, 350 ইজ ইকুয়াল টু m2 ইনটু 10। এই 10 দিয়ে এসে ভাগ করেন তাহলে 350 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু m2, এটা ক্যান্সেল, তাহলে m2 কত 35। তাহলে অতএব m2 ইজ ইকুয়াল টু 35 কেল পাউন্ড। হ্যাঁ তাহলে 35 পাউন্ড। ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। এটা 10 কেজি বলছে, এখানে কত কেজি কিছুই বলে না, কোনো ডিসটেন্স দেয়া থাকবে না। এরকমও প্রশ্ন থাকতে পারে কোনো ডিসটেন্স দেয়া থাকবে না, তাহলে এখানে 10 কেজি বলে এখানে কত রাখলে ভারসাম্য প্রাপ্ত হবে। এবং দেখবেন সেক্ষেত্রে এটা মাঝেই আছে, যখন দেখবেন যে মাঝখানে আছে তখন বুঝবেন এই পাশে যতটুকু এই পাশে ততটুকু, ব্যাস। মানে কোনো ডিসটেন্স যখন দেয়া নাই তখন বুঝে নিতে হবে এই জিনিসটা কোথায় আছে, মাঝখানে আছে, ভারসাম্য বিন্দুটা মাঝখানে আছে। তাহলে কি হবে, এই পাশে 10 কেজি তাহলে এখানেও কত 10 কেজি। তাহলে কোনো ডিসটেন্স এগুলো অনেক সময় দেওয়া না থাকে তখন অনেক চিন্তা করে প্রশ্ন করে ভুল আছে না, আপনি এটা চিন্তা করেন না, ডিসটেন্স না দেওয়া থাকলে বুঝবেন যে জিনিসটা মাঝেই আছে। ওকে, তাহলে এই লিভার থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পুলি, কফি কল বা পুলি। হ্যাঁ কপি কল। আচ্ছা পুলি, পুলি আসলে কয় ধরনের এটা আগে বুঝি। পুলি দুই ধরনের। হ্যাঁ পুলি হচ্ছে দুই ধরনের। নাম্বার 1 মুভেবল, মুভেবল মানে চলনশীল, আর হচ্ছে নন মুভেবল। আচ্ছা মুভেবল এবং নন মুভেবল, অর্থাৎ একটা হচ্ছে চলনশীল আর একটা হচ্ছে স্থির, মুভ করবে না। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই কপি কল দিয়ে আমরা আসলে কি করি। আগে বলছেন কপি কল দিয়ে আমাদের আসলে উদ্দেশ্য কি, সরল যন্ত্র, আমরা কিন্তু করছি সরল যন্ত্র, অর্থাৎ যেগুলো যন্ত্র আমরা সাধারণত প্রতিনিয়ত ব্যবহার করছি, হ্যাঁ সেগুলোকে বলা হচ্ছে সরল যন্ত্র। আচ্ছা এখন এই যে পুলিতে দুই ধরনের, মুভেবল এবং নন মুভেবল, এখানে এই পুলি দিয়ে আমরা কি করি, পুলি দিয়ে আমাদের দুই ধরনের কাজ করি। সেটা হচ্ছে যেটা হচ্ছে নন মুভেবল পুলি, এর হচ্ছে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করে, মনোযোগ দিন প্লিজ, মানে এটা ফোর্সের ডিরেকশন চেঞ্জ করে। আর মুভেবল পুলি হচ্ছে ইফোর্টকে কমায় দেয়, অর্থাৎ আপনার ইফোর্ট কম লাগবে একটা বস্তুকে তোলার জন্য। পুল থেকে পুলি আসছে কিন্তু কোনো বস্তুকে তোলার জন্য, হ্যাঁ তোলার জন্য, পুল করার জন্য এই পুলি ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করে, আমি দেখাবো মানে ছবি সহ যখন দেখাবো এটা বুঝতে পারবেন। আর একটা হচ্ছে কি করে, এই বস্তুটা তুলতে আপনার কম ইফোর্ট লাগবে, যতটুকু ইফোর্ট লাগার কথা পুলি ব্যবহার করলে কি লাগবে, কম ইফোর্ট লাগবে, সেই ক্ষেত্রে আমরা মুভেবল পুলি ইউজ করি। আচ্ছা আবার এই দুটো কম্বাইন্ডেও কিন্তু কিছু প্রশ্ন আসবে, দেখাচ্ছি আমি একটা চিত্র আঁকাচ্ছি, দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এই এই একটা জায়গা, হ্যাঁ এই জায়গা থেকে একটা পুলি ঝুলাই দেওয়া আছে। এই অবলম্বনে একটা পুলি ঝুলাই দেওয়া আছে, আর এখানে 10 কেজি ভরের একটা বস্তু আছে। 10 কেজি ভরের একটা বস্তু, আচ্ছা 10 কেজি ভরের একটা বস্তুর সাথে একটা আংটা আছে, হ্যাঁ যেটাকে আমরা বলি হচ্ছে হুক, হ্যাঁ বাংলা বলে আংটা। এই যে হুক আছে, এখন কি করবে, এই পাশে একটা দড়ি দিয়ে এই হুকের সাথে লাগানো থাকবে, ঠিক আছে। আর এই পুলিটা এটাকে কি করবে, এটাকে টেনে তুলবে। আচ্ছা এই যে পুলিটা, এই পুলিটা আমাকে এখন এখানে কি ধরনের সহযোগিতা করবে, এই বিষয়টা আমাদের জানা দরকার। আচ্ছা আচ্ছা এই পুলিটা আমাদেরকে কি ধরনের সহযোগিতা করবে, আমি একটু চিত্রটা একটু ভালো করে রাখার চেষ্টা করি। এই যে হুকের সাথে এটা লাগানো 10 কেজি। আচ্ছা ধরেন এই যে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে একজন লোক এই দড়ি ধরে বা রশি ধরে টানছে, একজন লোক এই দড়ি ধরে বা রশি ধরে টানছে।
ঠিক আছে, এটা ধরে যদি টানে তাহলে কি হবে, এটা তুলতে কি আমার মানে আমি কি সুবিধা পাবো, কি ধরনের সুবিধা পাচ্ছি? এই যে পুলি এটাকে বলা হচ্ছে নন মুভেবল, কেন এটা সরবে না, পুলিটা এখানেই থাকবে। আর এই নন মুভেবল পুলি আসলে কিছুই করে না, মানে আপনাকে জাস্ট বলের ডিরেকশনটা চেঞ্জ করে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা বলের ডিরেকশন কিভাবে চেঞ্জ করে, বা এটা আসলে কোনো ইফোর্টকে আমার ইফোর্টকে কমায় দিচ্ছে না। আরেকটা চিত্র আমি আঁকাচ্ছি, একসাথে দেখালে আপনার বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় দুইটাই আসছে, হ্যাঁ এই যে দুইটা এখন দেখাচ্ছি এই দুইটাই পরীক্ষা আসছে, আরো আসছে, সবগুলো দেখাবো, সমস্যা নেই। এটা একটা অবলম্বন থেকে, এই যে একটা অবলম্বন থেকে একটা পুলি ঝুলাই দেওয়া আছে। আচ্ছা ধরেন এইখানে একটা পুলি দেওয়া আছে। এই হুকের সাথে আচ্ছা এই যে দুইটা চিত্র আমরা আঁকাইছি, আচ্ছা এই যে দুইটা চিত্র আঁকাইছি, কথা বলছি পরে বলছি। এই যে হুকের সাথে এটা লাগানো আছে, হ্যাঁ এই যে দুইটা চিত্র আঁকাইছি, এই দুইটা চিত্র কিন্তু একটা পুলি ব্যবহার করছি, এখানেও একটা এখানেও একটা। এই পুলিটা মুভেবল পুলি, কেন আমি যখন এই বস্তুটাকে পুল করবো তখন এই বস্তুটার সাথে এটা উঠে আসবে। আর এইটা যখন আমি বস্তুটাকে আমি যখন টানছি তখন জাস্ট এই দড়িটা এই যে রশিটা এর উপর দিয়ে চলে আসছে আর বস্তুটা আস্তে আস্তে লিফট হচ্ছে, উপরে উঠছে। তো এই দুইটা পুলির মধ্যে ডিফারেন্স কি? এই দুইটা পুলির মধ্যে একটা ডিফারেন্স আছে। এই পুলিটা আমাকে সহযোগিতার মধ্যে কি করবে, আচ্ছা বলেন তো, একটা বস্তু 10 কেজি ভরের বস্তুকে আপনি উপরে তুলতে চাচ্ছেন, মনোযোগ দিন প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা শর্টকাট বোঝাই দিব, সমস্যা নেই, কিন্তু আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যেখানে কি ঘটনা ঘটছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। পরীক্ষার প্রশ্ন আসলে যদি ঘুরায় বসাতে পারবেন। আচ্ছা এটা কি করছে, এই দড়ি ধরে, এই যে তীর চিহ্ন, মানে আপনি তীর চিহ্ন যে বরাবর আপনি সেই বরাবর দড়ি ধরে টানছেন, তীর চিহ্ন এইদিকে, তার মানে আপনি দড়ি ধরে এই বরাবর টানবেন। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এই বরাবর যদি আপনি টানেন দড়ি ধরে, তাহলে এই বস্তুটা কি উপরে উঠবে না, লিফট হবে না? এই বস্তুটা কিন্তু উপরে লিফট করবে, করবে তো। আচ্ছা এই বস্তু যখন উপরে লিফট করছে তখন আসলে কি হলো, আর বস্তুটা উঠছে উপরে, মনোযোগ দেন, বস্তু কিন্তু উপরে উঠছে, কিন্তু আপনি কি বল কি উপরে প্রয়োগ করছেন, বস্তু কি উপরে প্রয়োগ করছেন না, আপনি কিন্তু এই দড়ি ধরে নিচে টানছেন, কিন্তু বস্তু উপরে উঠছে। কিন্তু এই যে আপনি বল প্রয়োগ করছেন, আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে এই বস্তুটাকে লিফট করা, উপরে তোলা। তার জন্য আপনি কি করছেন, তার জন্য আপনি পানি তোলার সময় কিন্তু এরকম করেন, দেখেন কূপের ভেতর থেকে যখন পানি তোলে তখন কিন্তু এই নিচে নেমে তখন দড়ি ধরে টানে আর ওটা উপরে উঠে আসে পুলিশ সাহায্যে। হ্যাঁ আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কি হলো, এখানে আপনি বল প্রয়োগ করছেন কিন্তু নিচের দিকে, আর বস্তু উঠছে কিন্তু উপরের দিকে। আপনার টার্গেট হলো এই বস্তুটাকে উপরে তোলা, কিন্তু বস্তুটাকে উপরে তোলার জন্য যদি পুলি ব্যবহার না করতেন তাহলে কিন্তু আপনাকে এই বস্তু সহ উপরেই কিন্তু বল প্রয়োগ করতে হতো। কিন্তু পুলি থাকার কারণে কিন্তু কোনো কিছু উপরে তোলার ক্ষেত্রে উপরে বল প্রয়োগ করতে আমরা কিন্তু আমাদের একটু কষ্ট হয় না, উপরে যদি কোনো কিছু তুলে নিতে চান কষ্ট হয়, কিন্তু আমি যদি কোনো জিনিসকে যদি নিচে টানতে চাই তখন কিন্তু আমার কি লাগে, সুবিধা হয়। এর পিছনে কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ কারণ উপরে যখন তুলি তখন অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে তুলি, তখন আমাদের কষ্ট হয়, কিন্তু দেখো যখন আমি কোনো বস্তুকে নিচের দিকে টানি তখন আমরা একটু সুবিধা পাই, সুবিধার জন্য, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের জন্য। আচ্ছা তাহলে এইটাকে যখন আমি উপরে তুলছি, আমার টার্গেট কিন্তু উপরে তোলা, এটাকে উপরে টান, উপরে উপরে আমি এরকম ঠেলে উঠাবো, কিন্তু আমি উপরে খেলবো না, আমি বল প্রয়োগ করবো নিচের দিকে, কিন্তু বস্তু উপরে উঠবে। এটা কি সম্ভব? এটা সম্ভব হয়েছে এই পুলির জন্য, অন্য কারণে সম্ভব হয়নি। কি হলো, আমি এই রশি ধরে এদিকে বল প্রয়োগ করছি নিচের দিকে, আর বস্তুটা উপরে উঠছে, এর কারণে এই পুলি। তার মানে আমি এটা বললাম এই নন মুভেবল যে পুলি এটা কি করে, এটা হচ্ছে চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, অর্থাৎ বল প্রয়োগের দিককে পরিবর্তন করে। মানে আপনি নিচে, আপনি এই বস্তুকে তোলার জন্য উপরের দিকে বল প্রয়োগ করার কথা, কিন্তু না নিচে বল প্রয়োগ করলেও কাজটা হবে, এই কাজটা এই করবে। এই জন্য বলছি চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, বলের দিক পরিবর্তন করে। এই নন মুভেবল পুলি, পুলিটা নড়বে না, খালি এর উপরে দড়ি আসবে আর বস্তুটা উপরে উঠে যাবে। কথা কি বুঝছেন? তার মানে এক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনি কি পাইলেন, শুধু ডিরেকশন, ফোর্সের ডিরেকশন চেঞ্জ হলো, একটু সুবিধা পাইলেন, কিন্তু যান্ত্রিক কোনো সুবিধা আপনি এখানে পাননি। কেন? কারণ আপনাকে 10 কেজি ভরের এই বস্তু তুলতে হলে আপনাকে 10 কেজি ভরের বস্তুর সমান পরিমাণ শক্তি বল প্রয়োগ করতে হবে, এখানে কোনো কম কিন্তু হবে না। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে আপনি এই বস্তুটা যদি আপনি তুলতে চান, মনোযোগ দেন, উপরে তুলতে চান, তাহলে এই পাশে কত বল প্রয়োগ করতে হবে, কত শক্তি প্রয়োগ করতে হবে, 10 কেজির সমপরিমাণ শক্তি এই পাশে প্রয়োগ করতে হবে, তাহলে উপরে উঠবে, না উঠবে না। কিন্তু এই বস্তুটাকে যদি আপনি উপরে তুলতে চান তাহলে কি ঘটনা ঘটছে দেখেন,
এবার আপনি এই পাশে তুলবেন, এবার তাকান, এবার কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে পারবেন। এবার আপনি টান দিচ্ছেন এদিকে, এদিকে টান দিচ্ছেন, এদিকে টান দিচ্ছি, এদিকে টান দিচ্ছেন। তাহলে এই 10 কেজি ভরের বস্তুকে যদি আপনি উপরে তুলতে চান, তাহলে এখানে কত বলে টান দিতে হবে, কত বল প্রয়োগ করতে হবে, কত শক্তি প্রয়োগ করতে হবে? করবেন কেন 10 কেজি না, এখানে 10 কেজির অর্ধেক শক্তি প্রয়োগ করতে হবে, 5 কেজি, আপনাকে 5 কেজি শক্তি প্রয়োগ করতে হবে। কেন? এই মুভেবল পুলি এটা আপনাকে ওই যান্ত্রিক সুবিধাটা দিবে। বোঝা গেছে? কিন্তু ফোর্সের ডিরেকশন চেঞ্জ করবে না। কেন? কারণ এই বস্তুকে তুলতে হবে কোন দিকে? উপরে। আপনাকে বল প্রয়োগ করতেও কিন্তু হচ্ছে উপরে, তার মানে ডিরেকশন, ফোর্সের ডিরেকশন চেঞ্জ করছে না। তাহলে এই কি কাজ করছে? এই কাজ করছে হচ্ছে আপনাকে ইফোর্টটা কম দিলেও উঠে যাবে উপরে। কিভাবে? কারণ আপনি যখন উপরের দিকে এটাকে টানবেন তখন 10 কেজি পরিমাণ বল দেওয়া লাগবে না, এই 10 কেজির অর্ধেক বল দিলে উপরে উঠবে। তার মানে আপনাকে 5 কেজি, তাহলে 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5 কেজির সমপরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। এখন বলতে পারেন ভাই 5 কেজির সমপরিমাণ শক্তি কেমনে? সহজে বোঝেন তো। আচ্ছা, অনেক সময় আমরা যখন স্টেশনে নামি তখন আমাদের হাতে, এখন প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝেন এটা কেন এরকম হচ্ছে, যেখানে তো ভাই 5 কেজি হলো না, 10 কেজির, এই 10 কেজি বস্তুকে উপরে লিফট করতে হলে আমাকে এই পাশে 10 কেজির সমান শক্তি প্রয়োগ করতে হবে। আচ্ছা, এর কারণ হচ্ছে দেখেন, আমরা যখন স্টেশনে যখন নামি, ব্যাগ যখন অনেক ভারী হয়ে যায় তখন একই ব্যাগের দুইটা ই থাকে না, যেগুলো হচ্ছে ট্রাভেলিং যে ব্যাগগুলা, যেটা ট্রলি ব্যাগ না, এমনিতে যে কাপড় চোপড় রাখার যে ব্যাগ আমরা ব্যবহার করি, ওটা কি দুইটা ই থাকে না, কি বলে, হাতা থাকে না, তখন দুইজন দুই হাতা ধরে হাঁটি না, এরকম হয় না? তার মানে ওটা কি ভার হয়ে গেছে। এখন ওই যে দুইজন কি করছি, দুই পাশে দাঁড়ায় দুইজন দুই হাতা ধরে হাঁটলে কি হচ্ছে, ওই ভারটাকে আমরা দুইজন কিন্তু সমানভাবে ভাগ করে নিচ্ছি। তার মানে ওই আমি যদি ব্যাগটা একা নিতাম তাহলে কিন্তু আমাকে সম্পূর্ণ ব্যাগকে তুলতে হলে পুরো ব্যাগের সমান পরিমাণ ওজন দিয়ে, মানে বল শক্তি প্রয়োগ করে আমাকে নিতে হতো। কিন্তু যেহেতু আমরা দুইজন শেয়ার করে নিচ্ছি, তাহলে অর্ধেক পরিমাণ দিতে হচ্ছে, তাই না? বিষয় না, এখানে তাই হচ্ছে। এইটাকে মনে করেন ব্যাগ, আর এটা একজন আপনার, একজন হচ্ছে এই হাত ধরে আপনি টানছেন, আর একজন এই যে, এইবার তাকান তো, মনে করেন একজন এই হাতা ধরছে, একজন এই হাতা ধরছে, তাহলে 10 কেজি জিনিস টানতে আপনাকে 10 কেজি সমান পরিমাণ শক্তি দেওয়া লাগবে না, আপনি দিবেন 5 কেজি, 5 কেজির কাজ করে দিচ্ছে। তাই মুভেবল পুলি হচ্ছে আপনাকে এইভাবে, জি নেবার 5 কেজি আর 5 নিউটন তো এক না, 5 কেজি আর 5 নিউটন এক না, আলাদা জিনিস। 5 কেজি বল না, আমি বলছি 5 কেজি ভরের সমপরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। আসলে পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসছে যে এই 10 কেজি ভরের বস্তু তৈরি, মানে উপরে লিফট করতে হলে এখানে কত কেজি ভরের সমান শক্তি দিতে হবে, তাহলে আপনি দিবেন 5 কেজি, এখানে 5 কেজি সমান দিতে হবে। কিন্তু এখানে কিন্তু এরকম না, এখানে এই পুরোটাকেই আপনাকে টানতে হচ্ছে। তার মানে আমার কথা কি বুঝছেন? এখানে দেখেন, এখানে একটা পুলি, এখানে একটা পুলি। যখন আমি উপর থেকে যখন কোনো দড়িকে নিচের দিকে টানছি, মনোযোগ দেন, যখন নিচের দিকে আমি টানছি, ক্লিয়ার করেন প্লিজ, যখন নিচের দিকে আমি টানছি দড়ি ধরে, তখন সম্পূর্ণ পরিমাণ শক্তি আমাকে প্রয়োগ করতে হবে। কিন্তু যখন আমি নিচের এই দড়ি ধরে যখন আমি উপরে টানছি, তখন আমাকে দেখতে হবে এখানে, মানে আমাকে এই দড়ি আর এই দড়ি, এই বস্তুটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছে। তাহলে এখানে আপনাকে দিতে হবে 5 কেজি, আর 5 কেজি কাজটা, আর 5 কেজি কাজটা এই ধরে রাখছি, এই সাপোর্ট দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তার মানে এখানে আরো অনেক ভাবে বলা যায়। আমি এখানে আপনার দড়ির সংখ্যা দেখতে হবে। তাহলে দেখেন, এই বস্তুটা এই একটা দড়ি, এই একটা দড়ি, দড়ি কয়টা এখানে বেরোচ্ছে? দুইটা দড়ি, তাহলে 2 দিয়ে ভাগ করবেন। আমি আরো কিছু প্রশ্ন সলভ করাবো, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন আপনারা যে কি ঘটনাটা কি এখানে। তাহলে এই যে এখানে যেটা প্রথমে আঁকাইছিলাম ওইটাকে কিন্তু 10 কেজি দিতে হবে, আর দ্বিতীয় যেটা আঁকালাম ওখানে 5 কেজি সমপরিমাণ শক্তি প্রয়োগ করলেই করা যাবে, লিফট করা যাবে। আচ্ছা, এবার দেখেন, এখন এই যে আমি আর একটা আঁকাচ্ছি, এটা আর একটু ক্লিয়ার হবে আপনার। আচ্ছা, এই যে 10 কেজি ভরের বস্তু, এই 10 কেজি ভরের বস্তুকে
এই যে আপনি বরাবর টানবেন, তাই এটাকে তুলতে হলে আচ্ছা এখানে দেওয়া আছে দেখেন পরীক্ষা এখানে আছে 16 পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল 16 পাউন্ড। 16 পাউন্ড বস্তুকে যদি আমি উপরে লিফট করতে চাই তাহলে এখানে কত বল প্রয়োগ করতে হবে, মানে কত বল না কত ভরের পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি দেখবেন যে এই বস্তুটাকে সাপোর্ট দিচ্ছে কয়টা দড়ি। এবার তাকান, এখন আমরা প্রশ্ন সলভ করব। আমরা দেখব যে এটা ফোনটা খুলে নিলাম, চার্জ শেষ, আর একটা ডিভাইস লাগাই দিচ্ছি। আচ্ছা এখন দেখেন এটাকে এই বস্তুটাকে সাপোর্ট দিচ্ছে কয়টা দড়ি। আপনি চিন্তা করেন তো, এই বস্তুটাকে ধরেন এই হাত দিয়ে একজন ধরে রাখছে না, এরপর চিন্তা করেন এই হাত দিয়ে একজন ধরে রাখছে না, এই হাত দিয়ে কি একজন ধরে রাখছে না, এই হাতটাকে এ টেনে রাখছে। তার মানে এই দড়িটা কি করছে, এই দড়িটা কিন্তু কি করছে, এই পুলিটা কিন্তু জাস্ট ফোর্সের ডিরেকশন চেঞ্জ করছে। অর্থাৎ এই বস্তুকে উপরে তোলার জন্য আপনি কি করছেন, বস্তু উঠবে উপরে কিন্তু আপনি টানছেন নিচে। এই যে আপনি টানছেন নিচে, তার মানে এই পুলিটা বা এই দড়িটা কিন্তু জাস্ট ডিরেকশন চেঞ্জ করছে, এটা কিন্তু কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ দিচ্ছে না। মেকানিক্যাল অ্যাডভান্টেজ দিচ্ছে এই দড়িটা আর এই দড়িটা। তাহলে আপনি টানছেন তো এই দড়ি ধরে, তাই না বিষয়টা? তার মানে এখানে দুইটা দড়ি এটাকে সাপোর্ট দিচ্ছে। তার মানে এই দড়ি অর্ধেকটা পরিমাণ ভর বহন করবে আর এই দড়ি অর্ধেকটা পরিমাণ ভর বহন করবে। তাহলে আপনি টানছেন তো এই দড়িটা ধরে, বোঝা যাচ্ছে? এই দড়িটা ধরে টানছেন না। সুতরাং আপনাকে আসলে কি করতে হবে, এটার অর্ধেক পরিমাণ বল, মানে এই 16 পাউন্ডের অর্ধেক অর্থাৎ 8 পাউন্ড পরিমাণ 8 পাউন্ডের সমপরিমাণ শক্তিটা টানলে হবে। এবার বোঝা গেছে না বিষয়টা? জি। তার মানে বিষয়টা হচ্ছে যে এই বস্তুটাকে সাপোর্ট দিচ্ছে এইটা আর এইটা। অনেকে এখানে ভুল করে, সেটা কি জানেন? ওরা পরে হচ্ছে যে এখানে সাপোর্টিং পয়েন্ট কয়টা, এই একটা সাপোর্টিং পয়েন্ট, এই একটা সাপোর্টিং পয়েন্ট, এই একটা সাপোর্টিং পয়েন্ট, হ্যাঁ তাহলে 3 দিয়ে ভাগ করে। ভুল আছে কিন্তু, এটা ঝামেলা আছে। সাপোর্টিং পয়েন্ট দিয়ে পড়লে পরে মানে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু আসলে ঝামেলা আছে কিছু জায়গাতে, এই জন্য আমি ওটা দিয়ে পড়াচ্ছি না। বিভিন্ন দেখবেন ইউটিউবে শর্টকাট দেওয়া আছে যে সাপোর্টিং পয়েন্ট, আমি সাপোর্টিং পয়েন্ট দেখে পড়ি না, আমি দেখি যে কয়টা দড়ি এই বস্তুকে কয়টা দড়ি সাপোর্ট দিচ্ছে। এই বস্তুকে সাপোর্ট দিচ্ছে একটা দড়ি দুইটা দড়ি। এখন একজন বলবে যে কেন এটাও তো সাপোর্ট দিচ্ছে, না রে ভাই এটা সাপোর্ট দিচ্ছে না। কেন? কারণ এটা জাস্ট কি করছে, এটা জাস্ট এই উপরের দিকে তোলার জন্য উপরে না তুলে আপনি কি নিচে টানছেন, মানে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছে, আর কিছু করে নাই। ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি সহজে বুঝবেন যে কোন দড়িটা সাপোর্ট দিচ্ছে আর কোনটা দিচ্ছে না। এটা কি করে বুঝবেন? যখন দেখবেন যে উপর থেকে যখন লাস্টের যে দড়িটা যেটা ধরে আপনি টানবেন, মনোযোগ দেন, যে দড়িটা ধরে আপনি টানবেন সেই দড়িটা যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে বুঝবেন যে জাস্ট ফোর্সের ডিরেকশন চেঞ্জ করছে, এই কিন্তু এর ভার বহন করছে না। এর ভার বহন করার জন্য এই দড়িটাই আছে। আর যখন এই তারটা যদি নিচ থেকে উপরের দিকে যেত তখন ওই দড়িটাও কি এর ভার বহন করতো। এরকম একটা প্রশ্ন এর আগে দেখাচ্ছিলাম। আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। একটু 4-5টা দড়ি দিয়ে দেখালে পরে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই যে দেখেন এখন একটা আঁকাচ্ছি, এটা সমস্যা। এখানে 300 কেজি ভরের একটা বস্তু, হ্যাঁ 300 কেজি ভরের বস্তু, এখানে একটা পলি আছে, এই পলির সাথে লাগানো, এইখান থেকে জাস্ট হুকের সাহায্যে এখান থেকে বাড়ি দেওয়া। এখানে একটা পলি আছে, ঠিক আছে? এই দড়িটা এই পাড়ে দিয়ে হারিয়ে উঠছে, এই ফাঁকা জায়গায় একটা পলি আছে, এই দড়িটা এই পাড়ে দিয়ে নেমে আসে, এই পাড়ে উঠে এখানে আছে, একটা পলি আছে, এই পলিটা এখানে বাঁধা, এই দড়িটা এই পাড়ে দিয়ে এই পলির উপর পড়ছে। এইখানে একটা পলি আছে,
এই দড়িটা এখান থেকে এসে এই। আচ্ছা, এই 300 কেজি ভরের বস্তু লিফট করার জন্য মনে রাখবেন, এই যে আপনি টানছেন কিন্তু এগুলা দড়ি ধরে কিন্তু আপনি টানছেন, আপনি টানছেন শুধু এই দড়ি ধরে। তা এই দড়ি ধরে আপনি কি উপরে টানবেন না? তার মানে এই বস্তুর কিন্তু সাপোর্টিং হিসেবে এই দড়িটাও একটা কাজ করবে। কেন? কারণ আপনি উপরে যখন টানছেন তখন এই বস্তু উঠবে উপরে, আপনি টানছেন উপরে, তার মানে এটা কিন্তু ফোর্সের ডিরেকশন চেঞ্জ করেনি। আচ্ছা, তাহলে এও কিন্তু সাপোর্ট করবে। কেন? আপনি সহজে কমন সেন্স অ্যাপ্লাই করেন। যখন আপনি উপরে যখন ধরে রাখছেন তখন এই জিনিসটাকে এই দড়িটা একটা সাপোর্ট দিচ্ছে না? তাহলে এখানে সাপোর্টিং দড়ি কয়টা আছে? এই দড়ি সাপোর্ট দিচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 6টা দড়ি সাপোর্টিং আছে। তার মানে এই ভরটা 6 ভাগে ভাগ হয়ে যাবে। 300 ভাগ 6 তাহলে কত? 50। তার মানে আপনি মাত্র 50 কেজির সমপরিমাণ শক্তি প্রয়োগ করলে উঠতে থাকবে উপরের দিকে। তাহলে অনেকগুলো পুলি ব্যবহার করে, এই যে দেখেন, এই জন্য বলছিলাম যে পুলির কাজ কি? পুলির কাজ হচ্ছে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করা, আর একটা হচ্ছে কি আপনার রিপোর্টকে কমায় দেওয়া। ঠিক আছে, আপনার কম রিপোর্ট লাগবে। তাহলে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করে হচ্ছে কি কোনগুলা? যেটা হচ্ছে নন মুভেবল। তাহলে আপনি যখন জাস্ট, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি গুনবেন যে এখানে কয়টা দড়ি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, দড়ির সংখ্যা গুনবেন। দড়ির সংখ্যা গুনে লাস্টে যে দড়িটা থাকবে ওই দড়িটা কি আসলে সাপোর্টিং দড়ি কিনা এটা বোঝার জন্য কি করবেন, যদি দেখেন যে নিচ থেকে উপরে উঠছে তাহলে বুঝবেন ওইটাও সাপোর্টিং দড়ি, আর যদি দেখেন যে না উপর থেকে নিচে নামছে তাহলে বুঝবেন ওইটা সাপোর্টিং দড়ি নয়, ওইটা জাস্ট আগের পাশে যে দড়িটা আছে ওইটাকে তোলার জন্য। বুঝা গেছে? আশা করি বুঝছেন। হ্যাঁ, এটাই শর্টকাট। জি, দড়ির সংখ্যা গুণেন, একটা যতটা দড়ি আছে দড়ির সংখ্যা মানে এখানে ততটা হাফ। বুঝেন? এই 300 কেজি ভরের বস্তুকে 6 জন লোক ধরে রাখছে, একজন ধরছে, একজন ধরছে, একজন ধরছে, একজন ধরছে, একজন ধরছে, একজন 6 জন ধরছে। তাহলে 300 কেজিকে যদি 6 জন ধরে তাহলে একজন কত কেজি টেনে ধরবে? 50 কেজি 6 দিয়ে ভাগ। আগের গুলো তো তাই করছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে চাকা, হুইল। হ্যাঁ, দড়ির সংখ্যা ভাগ ওজন না, ভরকে ও দড়ির সংখ্যা দিয়ে ভাগ। হ্যাঁ, ভরকে দড়ির সংখ্যা দিয়ে ভাগ। তবে সাপোর্টিং দড়ি কতগুলো হবে সেটা বুঝতে হবে। আমি কিন্তু বলছি লাস্টে যে দড়িটা ধরে আপনি টানবেন সেই দড়িটা যদি নিচের দিকে টানেন তাহলে ওটা কিন্তু সাপোর্টিং দড়ি না, ওইটা বাদ দিয়ে আগে যে কয়টা আছে সেই কয়টা সাপোর্টিং দড়ি। আর যে দড়িটা ধরে আপনি টানবেন সেটা যদি উপরের দিকে টানেন তাহলে ওইটাও একটা সাপোর্টিং দড়ি, ওইটা সহ গুনতে হবে। এইটুকু বুঝছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল প্রথমে দিছিলাম না, যে এরকম একটা পুলির সাহায্যে, এই যে একটা পুলি এখানে বাঁধা আছে, আর এখানে একটা বস্তু দিয়েছে 10 কেজি ভরের বস্তু। আচ্ছা, 10 কেজি ভরের বস্তুকে আমি এদিকে টানছি, এই যে এটা ধরে টানছি, এই বস্তুকে সাপোর্ট করতেছে কয়টা দড়ি? এখানে দড়ি আছে 1টা 2টা, তাহলে আপনি 10 কে 2 দিয়ে ভাগ করে দিতে পারেন 5। ভুল, দড়ি 2টা হলো এই দড়িকে, এই বস্তুকে সাপোর্টিং দড়ি একটাই, এই যে এটা সাপোর্টিং দড়ি না, এটা খালি এই দড়ি মানে টেনে তোলার জন্য। বোঝা গেছে কি বিষয়টা? এটা খালি ফোর্সের ডিরেকশন চেঞ্জ করছে। তাহলে এখানে সাপোর্টিং দড়ি একটা, 1 দিয়ে ভাগ করবেন তাহলে 10 কেজি লাগবে। তার মানে 10 কেজি ভরের বস্তু তুলতে হলে আপনাকে 10 কেজির সমপরিমাণ শক্তি দিতে হবে এই ক্ষেত্রে। মানে এখানে জাস্ট বলের ডিরেকশন চেঞ্জ হয়েছে, মানে উপরে তোলার জন্য আপনি উপরে বল প্রয়োগ করছেন না, নিচে বল প্রয়োগ করছেন, তাও উপরে উঠছে। বোঝা গেছে কি বিষয়টা? আশা করি বুঝছেন। কিন্তু একটু আগে দেখালাম যে পুলিটা যদি নিচ থেকে বস্তুটাকে তুলতো, হ্যাঁ, এই বস্তুটা যদি নিচ থেকে এরকম তুলতো, যে এখানে একটা দড়ি দিয়ে সাপোর্ট করে, এখানে একটা দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে আমি যদি এই জিনিসটাকে উপর এদিকে তুলতাম, তখন এখানে সাপোর্টিং দড়ি, এইটা একটা সাপোর্টিং দড়ি, এটাও সাপোর্টিং দড়ি। তখন এই বস্তুটা আসলে 10 কেজি ভরের বস্তুকে তুলতে হলে আপনাকে কত টুক দিতে হতো? 10/2, 5 কেজি। 5 কেজির পরিমাণ, 5 কেজির সমপরিমাণ শক্তি দিলে উপরে উঠতো, কারণ আর 5 কেজির সাপোর্ট এই দিচ্ছে। ওকে, আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, চাকা চাকা দেখি কি করা যায়। আপনাদেরকে আমি দিছি কয়েকটা ছবি দিছি, দেখছেন? আপনাদেরকে কয়েকটা ছবি তুলে দিছি, ওই ছবিতে যেগুলো আছে যান্ত্রিক দক্ষতার ওই বিষয়গুলো একটু পড়ে নিন। হ্যাঁ, দেখি আমি চাকার জন্য আর সংখ্যাগত যোগ্যতার একটা জিনিস বাকি ছিল, আমার মনে আছে। সংখ্যাগত যোগ্যতা, জি, সংখ্যাগত যোগ্যতার যে, আমি আবার বলছি আপনাদেরকে যে দড়ি যেটা আপনি যেটা টানছেন, নিচের দিকে যেটা টানছেন ওইটা সাপোর্টিং দড়ি না, কিন্তু যে দড়ির উপরের দিকে টানছেন ওইটাও সাপোর্টিং দড়ি, ওইটাকে আপনার সাপোর্টিং দড়ি হিসেবে কাউন্ট করতে হবে।
আচ্ছা, ছবি তো ক্লিয়ারই তুলে দিলাম। আচ্ছা, তারপর আমি চেষ্টা করছি। আর আপনাদের সংখ্যাগত যোগ্যতার অর্ধেক পড়ানো ছিল, আর অর্ধেক বাকি ছিল। আর হচ্ছে কি চাকা, এটা দিয়ে আমি ক্লাস নিতে হবে। এখন আমি আর নিতে পারছি না আসলে, এত রাতে ক্লাস নেওয়াটাও খুব টাফ। ক্লাস মতো রাখছি, ভালো থাকবেন সবাই। কালকে দেখি আর একটা ক্লাস নিয়ে কালকে ক্লোজ করে দেবো, সমস্যা নেই। বিদায় এখন নিচ্ছি, বিদায় এখনকার মতো নিচ্ছি, হ্যাঁ, কিন্তু নিতে হচ্ছে, কিছু করার নেই, আবার ক্লাস দিতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।